আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা একটু ওয়েট করি, সবাই চলে আসুক। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা একটু ওয়েট করি, 8:10 শুরু করি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক
শুভ সন্ধ্যা। তাহলে আমরা শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের একাডেমি অফ এনভায়রনমেন্টাল এক্সপ্লোরের পক্ষ থেকে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ডেমো ক্লাস আজকে আছে। আপনারা সবাই আমাদেরকে টেস্ট করছেন, এই কোর্সের বিষয়ে জানার জন্য আমাদের এর থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা জানাইছি। এবং আমাদের যিনি ক্লাস নেবেন ইন্সট্রাক্টর মিস্টার কৌশিক, উনি আমাদের সাথে আছেন। উনি আপনাদেরকে আমরা পুরো কোর্সটা কভার করব, আমাদের আউটপুট কি হবে বা ফিউচারে কোথায় ইমপ্লিমেন্ট হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো উনি কভার করবেন আপনাদের সাথে। প্রথমে আমরা পরিচয় পর্ব শুরু করতে পারি। তো আপনাদের এন্ড থেকে ইন্ডিভিজুয়ালি সবাই বলুন কে কোথা থেকে আসছেন বা আপনার নাম, কোথায় আছেন। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম সাইদুল ভাই। আমি আমার থেকেই শুরু করি মনে হয়। জি 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 শুরু। আচ্ছা, আমি মোহাম্মদ কৌশিক আহমেদ। আহ, আমি বেসিক্যালি কাজ করছি এনজিও সেক্টরে দীর্ঘদিন যাবত। ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এন্ড হাইজিন নিয়ে বেসিক্যালি আমার কাজ। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডেমো ক্লাসে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সাইদুল ভাই। নেক্সট এনিওন প্লিজ। আতিক ভাই, পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রোটারিয়ান মুবিনুল হক মুবিন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গভর্নর। আমি প্রফেশনালি ওয়াটার রিউজ নিয়ে কাজ করি, রিসাইকেলিং নিয়ে, এসটিপি, টিপি, ডব্লিউটিপি এবং ওয়াটার রিলেটেড কনসালটেন্সি করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। বিডি বিডি নিউজ টাইমস। রাকিবুল হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান রাকিব। আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। এখন এনজিও ফ্রম ফর পাবলিক হেলথে আছি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এক্সপার্ট হিসেবে কক্সবাজার রোহিঙ্গা রিফিউজি কমপ্লেক্সে। আর মাস্টার্স করেছি এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর জগন্নাথ থেকে। এছাড়া কুয়েট থেকে স্যানিটেশনের উপর একটা ডিগ্রি আছে এবং নেক্সট কিছুদিনের ভিতরে আমি আবার শিফট করছি, জবটা ওয়াটার থেকে ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে চলে যাচ্ছে, ব্র্যাকে জয়েন করবো। ইন দা মিন টাইম এরকম একটা সময় আপনাদের সাথে আসলে জয়েন করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলী হাসান ভাই। আসিফ আলম ভাই। আতিক মল্লিক ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আতিক মল্লিক। আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি। মূলত আমার ব্যাকগ্রাউন্ড পরিবেশ নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি পরিবেশ নিয়েই কাজ করছি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিলাম দীর্ঘদিন, এখন একটা দেশীয় প্রতিষ্ঠানে আছি। আর এখানে কিছু পরিচিত মুখ দেখছি, আর সবচেয়ে বেশি পরিচিত কৌশিক আহমেদ ভাই। তো আজকে সবাইকে সুস্বাগতম এবং আশা করছি একটু ভালো সেশন হবে আর কি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার মুনিয়ার জামান আকন্দ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই শুনতে পাচ্ছেন কথা? জি জি। যাই হোক, আসলে ফ্লোটা এত তাড়াতাড়ি চাইনি। আমি তো আসলে এই এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে আজকে জয়েন করেছি। ওকে। যাই হোক, গুড আফটারনুন টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিয়াদ জামান আকন্দ। ইন শর্ট হচ্ছে মুনিয়াদ।
আমি যদি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলি তাহলে আমি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি এবং পিএইচডি কমপ্লিট করেছি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে, ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। প্রফেশনাল লাইফে হচ্ছে আমি মূলত ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং এখন মূলত হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আমি ওয়েস্ট স্যানিটেশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে হচ্ছে ডিপিএইচ এর সাথে গত প্রায় 3 বছর যাবত কাজ করছি। এখনো ডিপিএইচ এর একটা প্রজেক্টের সাথে যুক্ত আছি। এর বাইরেও হচ্ছে আমি এইই রিপ্রেজেন্টেটিভ হিসেবে হচ্ছে একটা কোর্স অফার করছি। যেহেতু সাইদুল ভাই ফ্লোর দিয়েছেন আমি তাহলে একটু বলি আরকি। হ্যাঁ, শিওর। আসলে এই এর আজকে এটা একটা মানে অত্যন্ত হচ্ছে আনন্দের দিন যে হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এই কোর্সটার হচ্ছে আজকে প্রথম ব্যাচের ডেমো ক্লাস হচ্ছে। তো এটা এটা আসলে হচ্ছে খুব ভালো একটা ইনোভেশন সাইদুর ভাইয়ের সাইড থেকে, যে হচ্ছে ওয়াটার নিয়ে বাংলাদেশে আসলে অনেক অনেক সেক্টরে হচ্ছে অনেক মানে প্র্যাকটিশনাররা কাজ করছেন। বাংলাদেশে আসলে ওয়াটার স্কারসিটি বা হচ্ছে ওয়াটার ডাইভার্সিফিকেশন হচ্ছে এক একটা রিজিয়নে এক এক রকম। যেমন হচ্ছে আমি যদি খুলনা খুলনা বেল্ট বা হচ্ছে দক্ষিণাঞ্চলের কথা বলি তাহলে হচ্ছে এক ধরনের ওয়াটার স্কারসিটি দেখা যায়। আবার যদি আমি উত্তরবঙ্গে যাই তাহলে হচ্ছে হলো খরাপ্রবণ একটা অঞ্চল দেখা যায়। আবার হচ্ছে বাংলাদেশ এমন একটা এনভায়রনমেন্ট হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে আছে যে 4-5 মাস হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বাকি সময় হচ্ছে হলো খরাপ্রবণ। তার মানে আমি যদি রেইন ওয়াটার নিয়েও প্ল্যানিং করি তাহলে হচ্ছে এই 4-5 মাস হচ্ছে আমার প্রচুর রেইন ওয়াটার থাকবে কিন্তু বাকি সময় হচ্ছে হলো আমার রেইন ওয়াটার থাকবে না। তো এই ধরনের কিছু, আবার বাংলাদেশ নদীমাতৃক দেশ তার মানে হচ্ছে আহ, আমাদের হচ্ছে এই গ্রাউন্ড সারফেস ওয়াটার সোর্স নিয়েও হচ্ছে হলো কাজ করার অনেক অপরচুনিটি আছে। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সরি আসলে অনেক কথা বলছি কিন্তু আসলে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সটা নিয়ে আসলে আমার ফ্যাসিনেশন থেকেই এই কথাগুলো বলছি যে আমি যখন হচ্ছে খুলনা জোনে বিশেষ করে হচ্ছে খুলনা এবং বরিশালের কিছু জোনে বিশেষ করে মংলা বা আরেকটু যদি ভিতরে যাই সাতক্ষীরার ভিতরের দিকে, আবার এদিকে মঠবাড়িয়া বা মানে পিরোজপুরের মঠবাড়িয়া আবার বরগুনার হচ্ছে পাথরঘাটা, এই অঞ্চলে আপনি যদি না যান বা এই অঞ্চলে যদি আপনি হচ্ছে আহ, এই ভিজিটটা না করেন তাহলে আসলে বাংলাদেশের লোকজন যে ওয়াটার স্কারসিটি নিয়ে কি পরিমাণ প্রবলেম ফেস করছে, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স নিয়ে তারা যে কতটা হচ্ছে কষ্ট করছে, এই বিষয়টা আসলে হচ্ছে হলো বুঝতে মানে আপনি আইডিয়াই করতে পারবেন না। একটা প্লেইন ল্যান্ডের বা মিডল বাংলাদেশের হচ্ছে বা উঁচু ভূমির বাংলাদেশের যদি ঢাকা ময়মনসিংহ জোন বা এই জোনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আসলে যিনি না গিয়েছেন, প্রত্যক্ষ না করেছেন, তিনি বুঝতেই পারবেন না যে আসলে হচ্ছে ওইখানে ওয়াটার স্কারসিটিটা বা ওয়াটারের হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সোর্সের কি পরিমাণ ল্যাকিংস। একটা আবার হচ্ছে আমাদের আমাদের যেহেতু হচ্ছিল কৃষি প্রধান অঞ্চল, কৃষি প্রধান দেশ, তো আমাদের এগ্রিকালচার ওয়াটার নিয়েও হচ্ছে অনেক কিছু মানে আমাদের এগ্রিকালচারটাও হচ্ছে এগ্রিকালচারের জন্য অনেক ওয়াটারের প্রয়োজন পড়ে। তো এই এত আমাদের ওয়াটার সোর্স আছে প্রচুর, আবার হচ্ছে হলো অনেক স্কারসিটিও আছে। তো এই সেক্টরে বাংলাদেশে হচ্ছে যেমন এনজিও প্র্যাকটিশনার বলেন বা হচ্ছে কনসালটেন্ট সেক্টরে বলেন বা যদি হচ্ছে হলো রিসার্চার হিসেবে বলেন, বাংলাদেশে আসলে প্রচুর কাজ করার অপশন। আরো একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে পিরোজপুরের ইন্দুরকানিতে হচ্ছে একটা সরি রাঙ্গাবালিতে হচ্ছে মানে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটা কাজে গিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে ওয়াটারটা অনেকটা রেড কালার, রেডিশ ইয়েলো, অর্থাৎ আমরা জন্ডিস হলে যেমন প্রস্রাবের কালার হয় অনেকটা সেই রকম। বাট সেই ওয়াটারের কোনো ধরনের মানে কন্টামিনেশন নাই বা ওটা ড্রিঙ্কেবল। তো এটাও একটা মানে রিসার্চ করার জায়গা বা এটাও একটা আসলে হচ্ছে আইডেন্টিফাই করার জায়গা কেন আসলে মানে কেন ওই জোনের পানিটা এরকম হচ্ছে। তো এই 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 সেক্টরে যে আসলে কাজ করার বা রিসার্চ করার বা হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড করার এত অপশন, এত সুযোগ, এবং বর্তমানে হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে যে মানে ফিনান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট মডেলে যাচ্ছে হচ্ছে ওয়াটার ওয়াটার সোর্স নিয়ে, ড্রিঙ্কিং ওয়াটার হোক বা ইউজেবল ওয়াটার হোক।
তো এটাও হচ্ছে একটা অপরচুনিটি, আপনি যদি হচ্ছে পানি নিয়ে বিজনেস করতে চান তাহলেও বাংলাদেশ হচ্ছে হলো একটা ভালো অপশন ওয়াটার নিয়ে কাজ করার জন্য। সো ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট আসলে এমন একটা কোর্স যেটা আপনাকে প্রফেশনালি স্ট্রং করবে, আপনাকে হচ্ছে রিসার্চ করার অপরচুনিটি ক্রিয়েট করে দিবে, এবং এর সাথেও হচ্ছে আপনি বিজনেস ডেভেলপমেন্টও যদি চিন্তা করেন তাহলে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে হলো আসলেই আপনাদের জন্য অনেক কাজে দিবে। আমি অনেক কথা বললাম, সাইদুল ভাইকে আরো একবার ধন্যবাদ। এই আরো অনেকগুলো স্পেশালাইজড কোর্স আছে, যেমন হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, বা হচ্ছে নতুন কিছু কোর্সও হয়তো আসতেছে, এবং এবং হচ্ছে তারা হচ্ছে এই একটা ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটির সাথে হচ্ছে এমওইউ সাইন করেছে অলরেডি, এবং সিপিডির হচ্ছে তারা ভেরিফাইড সার্টিফিকেট প্রোভাইড করছে। তো এইটা আসলে হচ্ছে একটা ভালো অপরচুনিটি হবে আমি আশা করছি। আমি নিজেও অনেক কিছু শিখবো এই কোর্স থেকে, এবং হচ্ছে এটা শুধু আমার না, আমার মতো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা চিন্তা করেন তাদের জন্য অবশ্যই এই কোর্সটা খুবই কাজে দেবে। তো আপনারা হচ্ছে আজকে যারা ডেমো ক্লাসে নিচ্ছেন, আমি মোহাম্মদ কৌশিক আহমেদ, আজকে আমাদের এই কোর্সটার যিনি মডারেটর, আমি তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে কোনো কোশ্চেন করতে চাই না, কারণ উনি আমার ব্যক্তিগতভাবেও পরিচিত। সো আমরা ওনার কাছ থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শিখবো হচ্ছে কিভাবে হচ্ছে ট্রাবল শুটিং করা যায়, কিভাবে হচ্ছে প্রবলেম সলভ করা যায়, কোন কোন রিজনে আমি কোন টেকনোলজি আইডেন্টিফাই করব, কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করব, এই বিষয়গুলো হয়তো আমরা এই কোর্স থেকে শিখতে পারবো। আমি নিজেও শেখার জন্য অনেক উদ্গ্রীব হয়ে বসে আছি। ইনশাল্লাহ এই কোর্সটার আজকে ডেমো ক্লাস আমি ফার্স্ট ক্লাস থেকে নিজে জয়েন করব। আপনাদেরকেও আমি যারা অন্তত এই ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করেন তাদেরকে হচ্ছে আমি ইনফ্লুয়েন্স করব অবশ্যই এই কোর্সটার সাথে থাকার জন্য, এর সাথে থাকার জন্য। ধন্যবাদ সাইদুল ভাই আমাকে এতক্ষণ ফ্লোর দেওয়ার জন্য। আসলে আজকে ক্লাসের টাইমও কম, আবার ডেমো ক্লাস, সো হচ্ছে একটু বেশি গল্প করলাম। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত ম্যাম। কাফি ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি বগুড়া থেকে বলছি। আর বলতে গেলে আমি হাইড্রোজিওলজিস্ট, এবং হাইড্রোজিওলজিস্ট হিসাবে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর প্রকল্পে যুক্ত ছিলাম। প্রকল্পটা এখন বন্ধ আছে, মানে সেই প্যাকেজটা চুক্তি শেষ, এখন নতুন প্যাকেজের জন্য অপেক্ষা করছি। আর পড়ালেখার ব্যাকগ্রাউন্ড অনার্স এবং মাস্টার্স দুটোই জিওলজি অ্যান্ড মাইনিং থেকে, এবং মেজর ছিল হাইড্রোজিওলজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই তো। আর যেহেতু মেজর কোর্স হাইড্রোজিওলজি ছিল এবং গ্রাউন্ড ওয়াটার ডিপ টিউবওয়েল ইনস্টলেশন জিওলজিস্ট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা আছে বিপিএইচির প্রজেক্টে কাজ করার, তো সেই আগ্রহ থেকে আর কি আজকের ডেমো ক্লাসে যুক্ত হওয়া। এমন একটা ডেমো ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং এই টিমের এই প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, ইফাত ম্যাম প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ইফাত শারমিন। আমি আছি একটা বাইং হাউসে, মূলত ইএসজি প্রজেক্ট ম্যানেজার, এনভায়রনমেন্ট সোশ্যাল গভর্নেন্স। তো আমার আগ্রহটা আসলে যে একটা ডেমো ক্লাস, অনেকদিন ধরে এনভায়রনমেন্টের একটু অল্প সময়ে কিছু শেখা যায় কিনা সেটার চেষ্টা করছিলাম। তো আপনাদের এটা দেখে ইন্টারেস্ট ফিল করলাম। এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার অল্প সুযোগ হয়েছে, যেহেতু আমরা গার্মেন্টস ট্রেড নিয়ে কাজ করি। তো সেখানে ইটিপি, ডাব্লিউটিপি এগুলো নিয়ে অল্প বিস্তর কাজ করেছি। তো আরেকটু কিভাবে জ্ঞান বৃদ্ধি করা যায় এবং কি ইমপ্লিমেন্ট করতে পারি, কোনো নতুন প্রজেক্ট বা আইডিয়া আমার কোম্পানির সাথে শেয়ার করে আমরা কম খরচে, আসলে গার্মেন্টস সেক্টরে যে কোনো প্রজেক্ট করাটা একটু চ্যালেঞ্জিং, বিকজ সবসময় গার্মেন্টস মালিকরা পয়সার বিষয়টা সবার আগে নিয়ে আসে, এবং সবসময় একটা কনফ্লিক্ট থাকে যে বায়ার যে প্রাইস দিচ্ছে তাদেরকে প্রোডাক্টের জন্য, সেইটা দিয়ে প্রফিটও তো হয়ই না, এর মধ্যে প্রজেক্ট তারা আসলে করতে চায় না। তো একটু আইডিয়া নেওয়ার জন্যই মূলত ইন্টারেস্টটা। আর এনভায়রনমেন্ট তো অবশ্যই এখন সময়ের প্রয়োজন, পানিটা, ওয়াটার ম্যানেজমেন্ট বা এটা আরো ইম্পর্টেন্ট।
আমি মনে করি। তো সেই ইন্টারেস্ট থেকেই এখানে জয়েন করলাম। তো থ্যাংক ইউ মডারেটর এবং এই কোর্সটা যারা আজকে ডেমোটা অ্যারেঞ্জ করেছেন, অর্গানাইজারদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে অ্যালাউ করেছেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আহ অরুণ ভাই। ইফাত আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের মডিউল গুলাতে গার্মেন্টস সেক্টর নিয়ে কিছু জিনিস অ্যাড করার ট্রাই করব। আর অলরেডি আমরা তো সবাই জানি যে ইটিপি ডাব্লিউটিপি কি পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের গার্মেন্টস সেক্টরটার জন্য। এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। জি, সাইদুল ভাই। থ্যাংক ইউ ভাইয়া। জি, অরুণ ভাই। তাসনিম ম্যাম। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি অরুণ দর্শী। আমি আছি ডেভেলপমেন্ট সেক্টরে। ইফসা একটা অর্গানাইজেশন, চিটাগং বেসড। এখানে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি। আগে ওয়াটার স্যানিটেশন নিয়ে কাজ করেছিলাম দীর্ঘ একটা সময় এনজিও ফোরাম এর সাথে। মূলত আমি বলা যায় এনজিও ওয়ার্কার, সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে আছি দীর্ঘ প্রায় 15-16 বছর। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আপনাদের এই কোর্সটা আমার একটু আগ্রহের একটা জায়গা, যে ওয়াটার যে ম্যানেজমেন্টের উপর। আসলে এগুলো তো বিভিন্ন প্রতিষ্ঠানে সহজে আমাদের অনেক অসুবিধে, যে এগুলো প্রতিষ্ঠানগুলো প্রথমত এই কোর্সগুলো দেয় না, দ্বিতীয়ত হলো আমরা চাকরির পাশাপাশি এগুলো গিয়ে দূরে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এগুলো করার সুযোগ হয় না। তো অনলাইন বেসড হওয়ার কারণে এটা একটা আগ্রহের জায়গা থেকে আসলে একটু এনরোল করা। তো সবাই সাথে পরিচয় হতে পেরে ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সো মাচ। তাসনিম ম্যাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমি মোহাম্মদ তাসনিম কাইয়ুম। আমি আছি হচ্ছে আমি পড়াশোনা করছি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। আর রিসেন্টলি জয়েন করেছি পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই কোর্সটার একটা সামঞ্জস্য আছে, তাই ডেমোক্রেসি হিসেবে আজকে জয়েন করলাম। ওকে, থ্যাংক ইউ। সাকিব ইমরান আলী ভাই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সাকিব ইমরান আলী। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিএসসি করেছি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপর, আর এমএসসি করেছি কনজারভেশন অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের উপর। আর আমি বর্তমানে একটা ইউনিভার্সিটিতে অ্যাডজেন্ট লেকচারার হিসেবে আছি। থ্যাংক ইউ। এটা আমার থ্যাংক ইউ। জি, আমি সবাইকে দেখেছি। কেউ যদি বাদ দিয়ে থাকেন তাহলে নিজেদেরকে পরিচয় দিতে পারেন, আর আমরা ক্লাস শুরু করতে পারি। জি, আসসালামু আলাইকুম। আমি জয়নাল আবেদিন, কাজ করছি লোকাল একটা এনজিওতে, ইফসা, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কক্সবাজার থেকে বলতেছি। আমি অলরেডি সাইদুল ভাইদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে সেখানকার একজন স্টুডেন্ট। তো সাইদুল ভাই এটা ইনভাইট করলো যে এই কোর্সটা ফ্রি ক্লাসটা করে দেখেন কেমন লাগে, ওই হিসাবে আসলে জয়েন করা আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জয়নাল ভাই। জি, আসিফ আলম ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আসিফ। আমি মূলত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। আমি হচ্ছে বিএসসি করছি ইঞ্জিনিয়ারিং এর উপরে, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। এন্ড এমএসসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে করেছে। আমি জব করতেছি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে। তো এখানে আমার সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো টার্ম চলে আসে, তার মধ্যে ওয়াটার একটা। তো অ্যাকচুয়ালি এই কোর্সটা কিভাবে সাজানো হয়েছে সেটার প্রতি ইন্টারেস্ট রেখে আর কি জয়েন করা। তো বিস্তারিত তো যারা আছেন অর্গানাইজার এটা বলবেন, তো সেটার জন্য ওয়েট করতেছি। থ্যাংক ইউ আমাকে অ্যাড করার জন্য। আহাদ ভাই, আমাদের শুনতে পাচ্ছেন? সাইদুল ভাই, আর কি কেউ বাকি আছে আমাদের? মেবি না, আপনি শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সাইদুল ভাই।
আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে চাচ্ছি। জি শিওর প্লিজ। ওকে, থ্যাংক ইউ। Is it visible? Yes, visible. Okay, thank you everyone for joining our today's demo session. Today's demo session is on climate resilient integrated water resource management, shaping a sustainable water future. অলরেডি আমি আপনাদেরকে আমার শর্ট একটা ইন্ট্রো দিয়ে দিয়েছি। এর বাইরে যদি আমি আমার সম্পর্কে কিছু বলি, মানে আমার পরিচয়টা যদি আপনাদেরকে দিতে চাই, আমি আমার বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। অ্যান্ড তারপর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর উপরে একটা মাস্টার্স করেছি। দেন আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা মাস্টার্স কমপ্লিট করেছি। এর বাইরে আমি বাইরের কিছু ইউনিভার্সিটিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের উপরে কিছু ট্রেনিং কোর্স করেছি। অ্যান্ড আমি যদি আমার ক্যারিয়ার সম্পর্কে বলি, আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম বেসিক্যালি এনজিও সেক্টর থেকেই। রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে আমি কাজ করেছি। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র আপনারা অনেকেই চিনে থাকবেন এইখানে যারা এনজিও সেক্টরের আছেন। দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে আমি ওয়াশ সেক্টরে কাজ করেছি। দেন প্ল্যান ইন্টারন্যাশনালে শেল্টার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। এরপর আমি ঢাকাতে ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশন, এটা একটা ফ্রেন্ডস বেসড অর্গানাইজেশন ছিল, ওইখানে আমি টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, যেখানে আমি ওয়াটার সাপ্লাই স্যানিটেশন আর হাইজিন নিয়ে কাজ করেছি বেসিক্যালি। তারপরে আমার ক্যারিয়ারটা ছিল ব্র্যাকে আমি দীর্ঘদিন ছিলাম। ওইখানে ওয়াশ এবং হেলথ প্রজেক্টটা দেখতাম বেসিক্যালি। তারপর আমি ডিপিএইসির সাথে ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে অলমোস্ট 1.5 বছরের মতো ছিলাম। আপনারা অনেকেই চিনে থাকবেন রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টের সাথে দীর্ঘদিন ছিলাম। এখন আমি বর্তমানে কর্মরত আছি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে ওয়াশ ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট হিসেবে। এখানে আমি আমাদের প্রোগ্রামের ওয়াশ কম্পোনেন্ট গুলো দেখে থাকি বেসিক্যালি। সারা বাংলাদেশের আমাদের যে ওয়াশ কম্পোনেন্ট গুলো আছে, আমি ওয়াশ কম্পোনেন্ট গুলো দেখে থাকি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের আজকের সেশনে জয়েন করার জন্য। তো আজকে আমাদের এই সেশনটা বেসিক্যালি এই আয়োজনে হয়েছে, এই আয়োজন করেছে। সো আমরা যদি এই সম্পর্কে কিছু বলতে চাই, এই ফুল ফর্মটা হচ্ছে দ্য একাডেমি অফ এনভায়রনমেন্টাল এক্সপ্লোর, which is a professional training and capacity building institution based in Bangladesh. Very recently, এই MOU সাইন করেছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, যেটা ইউএসএ তে অবস্থিত, এটার সাথে ফর সার্টিফিকেট প্রোভাইডিং, as well as AEE accredited by CPD Group UK and delivered by Academy of Environmental Explore. তো বর্তমানে এই যে কোর্সগুলো অফার করতেছে, অলরেডি আমাদের মুনিয়াত ভাই অনেকটুকুই কভার করে ফেলেছেন। পিজিডি ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট, পিজিডি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, পিজিডি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট, professional training course on waste management, professional training course on climate resilient integrated water resource management, আপনারা যেটা ডেমো সেশন করতেছেন আজকে, then ESG and corporate sustainability, then climate change, and AEE আরো 2টা কোর্স রান করার জন্য প্ল্যান করেছে, যেগুলো আপকামিং হিসেবে আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড সাস্টেইনেবিলিটি and PGD in GIS and development project. So basically আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। So impact of integrated water resource management course on job sectors and career opportunities.
আমার ধারণা আমরা এখানে যারা জয়েন করেছি আমাদের ম্যাক্সিমামই হচ্ছে জব রিলেটেড ইস্যুর জন্যই জয়েন করা। আর কিছু আছে যারা হচ্ছে এনভায়রনমেন্ট সেক্টরের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে, কারণে তারা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চায়, জানার আগ্রহ থেকে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। তো আমরা যদি জব সেক্টরটা নিয়ে এখানে একটু আলোচনা করি, তো আমাদের গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টরে বর্তমানে যে কি রোলগুলো আছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের আন্ডারে, লাইক ওয়াটার রিসোর্স অফিসার্স, হাইড্রোলজিস্ট, ইরিগেশন ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল অফিসার, এগুলো আসলে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবেও হয়, আবার অনেক ক্ষেত্রে সরাসরি রিক্রুটেডও হয়। আপনারা এটা জেনে থাকবেন। অ্যান্ড ইমার্জিং অপরচুনিটিস গুলো যেগুলো থাকে, ইন্টিগ্রেটেড ওয়াটার গভর্নেন্স স্পেশালিস্ট, ক্লাইমেট ওয়াটার পলিসি অ্যানালিস্ট, দিস টাইপ অফ পজিশন অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যদি নতুন জবের এক্সাম্পল দিতে চাই বা ফাংশন গুলো বলতে চাই ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের সাথে অ্যালাইন করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর ফর ডিস্ট্রিক্ট অর মিউনিসিপাল প্রোগ্রামস, দেন ওয়াটার গভর্নেন্স অ্যানালিস্ট আন্ডার মিনিস্ট্রি প্রজেক্টস। This type of positions already vacant in this type of municipalities or ministries. And for NGOs and development agencies, which is most important part in our project, I think, because NGOs are mostly working in integrated water resource management. So in current role in many NGOs, you can see project officer, wash or climate, like wash or climate resilience or adaptation, then program coordinator, then community mobilizer. আমরা যদি এটা বলি যে ইমার্জিং অপরচুনিটিস গুলো কি আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজার, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ওয়াটার অ্যাডভাইজার। আর নতুন যে জব বা ফাংশন গুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোঅপারেশন অফিসার, লাইক জিআইজেড, আপনারা জিআইজেড সম্পর্কে জেনে থাকবেন, জিআইজেড অনেক বড় অর্গানাইজেশন, IUCN। Another position, catchment management specialist. This is also aligned with integrated water resource management. So another sector is private sector and consulting firms. আমাদের অনেকেই এখানে কনসাল্টিং ফার্মে আছেন। তো এখানে হচ্ছে কনসাল্টিং ফার্মের জন্য যে কারেন্ট রোল গুলো সাধারণত আমরা দেখি, এনভায়রনমেন্টাল কনসালটেন্ট or civil or water engineer, then EIA specialist, এগুলো ভেরি রিলেভেন্ট ইন এনভায়রনমেন্ট সেক্টর অ্যাকচুয়ালি। ইমার্জিং যে অপরচুনিটিস গুলো আছে, এগুলো হচ্ছে সাস্টেইনেবল ওয়াটার সলিউশন এক্সপার্ট, ESG অ্যান্ড ওয়াটার ফুটপ্রিন্ট অ্যানালিস্ট। আর আমরা যদি এই সেক্টরে এক্সাম্পল বা নতুন জবের বা ফাংশন গুলো বলতে চাই, তাহলে বলতে পারি কর্পোরেট ওয়াটার স্টুয়ার্ডশিপ অফিসার or water auditing consultant. This type of position has been vacant. আর একাডেমিয়া এন্ড রিসার্চ ইনস্টিটিউশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা হচ্ছে লেকচারার বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কারেন্ট কিছু রোল আছে, এবং ডাটা অ্যানালিস্ট। আর এমার্জিং অপরচুনিটিস গুলো হচ্ছে রিসার্চ অন ওয়াটার এনার্জি, ফুড নেক্সাস, পলিসি ইম্প্যাক্ট ইভালুয়েশন। আর নতুন জব বা ফাংশনের কথা যদি বলি, aligned with integrated water resource management, then it will be integrated water resource management research scientist and hydroinformatics modeler. So আমরা যদি আরো ডিপলি বলি, লোকাল গভর্নমেন্ট এন্ড মিউনিসিপ্যালিটিস এর ক্ষেত্রে, যেগুলো হচ্ছে রুরাল এরিয়াতে মিউনিসিপ্যালিটি গুলোতে থেকে থাকে, সাধারণত কারেন্ট রোল যেগুলো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ার, ড্রেনেজ প্ল্যানার, ইট মাইট বি আরবান প্ল্যানার অ্যাজ ওয়েল। ইমার্জিং অপরচুনিটিস গুলো হচ্ছে আরবান ওয়াটার রেজিলিয়েন্স প্ল্যানার, ওয়াটার সিকিউরিটি ম্যানেজার। আর আমরা যদি এক্সাম্পল দিতে চাই নতুন জবের ক্ষেত্রে বা ফাংশন কি কি হইতে পারে aligned with integrated water resource management, that urban IWRM officer, community water governance facilitator, this type of position. And international organizations like this one is also aligned with international NGOs.
So current roles we can see program associate, UNDP, FAO, World Bank, ADB, and monitoring and evaluation officer. And emerging opportunities গুলো কি কি হইতে পারে? Regional water cooperation specialist, basin management expert. Also many positions are like available now. And if we want to give some example of new jobs or functions aligned with integrated water resource management, then it will be integrated water resource management program specialist, which will be United Nations or World Bank or ADB or something like that, and water diplomacy advisor. Then next sector, agriculture and rural development. We see different government agricultural sector like BADC, then DOE, this type of sectors. Current roles we can see irrigation officers, agricultural extension workers, and emerging opportunities are water agriculture integration specialist, water use efficiency advisor. এবং আমরা যদি এক্সাম্পল দিতে চাই নতুন জবগুলো কি হইতে পারে বা ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের সাথে ফাংশনগুলো কি থাকতে পারে, সেটা অ্যাগ্রো হাইড্রোলজি কনসালটেন্ট বা ক্লাইমেট স্মার্ট ইরিগেশন প্ল্যানার। অন্য আরেকটা সেক্টর সম্পর্কে যদি আমরা বলি, ডিজাস্টার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট সেক্টর, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওএডেজ। সো কারেন্ট রোলগুলো কি কি হইতে পারে? ডিআরআর অফিসার, রেজিলিয়েন্স প্ল্যানার, also DRR specialist. And emerging opportunities are flood or drought risk modeler, also climate or water nexus specialist. And আমরা যদি এক্সাম্পল দিতে চাই এখানে, তাহলে আমরা বলতে পারি climate water adaptation expert. Another one is hydroclimate risk manager. So these type of opportunities are now available in government sector, national, international NGOs, as well as like consultancy firm. So আমার মনে হয় আমাদের এইখানে অনেকেই আছেন যারা হচ্ছে অলরেডি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ না করলেও এনভায়রনমেন্ট সেক্টর বা ওয়াটার সেক্টর নিয়ে অলরেডি আপনারা কাজ করছেন। আমার মনে হয় অনেকেই এখানে আছেন যেগুলো খুবই রিলেভেন্ট টু আওয়ার ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আমি যেহেতু প্রেজেন্টেশন মুডে আছি, আমি হয়তো আপনাদের হ্যান্ড রেজ গুলো দেখতে পারবো না। আমি সাইদুল ভাইকে রিকোয়েস্ট করবো, কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শিওর, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সো আমরা যদি আমাদের বাংলাদেশি কনটেক্সটে চিন্তা করি, actually comparative overview of water sources in Bangladesh by region, মানে রিজিয়ন ওয়াইজ যদি আমরা ওয়াটার সোর্সের কথা চিন্তা করি যে কোন রিজিয়নে আসলে আমাদের বর্তমানে মেজর ওয়াটার সোর্স গুলো কি কি এবং বর্তমানে কি কি চ্যালেঞ্জ গুলো বা কি কি ইস্যুস গুলো আছে এবং ওয়াটার কোয়ালিটির স্ট্যাটাস গুলো কি, তাহলে আমরা আসলে বলতে পারি নর্থ ওয়েস্ট জোন। নর্থ ওয়েস্ট জোন বলতে আমরা বুঝাই আসলে রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, this type of region actually. So major water sources in this area, actually this one is drought prone area, খরাপ্রবণ। আপনারা সবাই জানেন, এই অঞ্চলে কারো বাড়ি আছে কিনা আমি জানি না। খরাপ্রবণ অঞ্চলে ওয়াটার ক্রাইসিসটা আসলে খরা অঞ্চলে গ্রীষ্মকালে যে কিভাবে প্রকট আকার ধারণ করে, এটা আসলে যারা খরাপ্রবণ অঞ্চলে বসবাস করে শুধুমাত্র তারাই ফেস করতে পারে, অন্য কেউ আসলে এই জিনিসটা আইডিয়াও করতে পারবে না। So major water sources in this area are groundwater, deep and shallow tube wells, and small rivers. In some cases, small ponds also available. So আমি যেটা বললাম যে ড্রাই সিজন যখন হয় তখন আসলে মানে কি ইস্যুস বা চ্যালেঞ্জেস গুলো কি থাকে, যে ড্রাই সিজন যখন হয় তখন আসলে ওয়াটার স্কারসিটিটা প্রকট আকার ধারণ করে এবং গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন যেটা হয়, আমাদের আসলে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা অনেক নিচে নেমে যায়, যেটা দ্বারা হচ্ছে ওয়াটার স্কারসিটিটা ভালোভাবে বোঝা যায় আর কি ওইখানে। অ্যান্ড ওয়াটার কোয়ালিটি স্ট্যাটাস সম্পর্কে যদি বলি,
arsenic contamination in some areas are available. আর ডিক্লাইনিং ওয়াটার টেবিল, এটা তো আমি আপনাদেরকে একটু আগেই যেটা বললাম যে ওয়াটার টেবিলটা ধীরে ধীরে ডিক্লাইন করতেছে, কারণে আসলে ওয়াটার স্কারসিটিটা দেখা দিচ্ছে এই রিজিয়নটাতে স্পেশালি। আমার বাড়ি আসলে বগুড়াতে, এবং আমি যে জোনটাতে বর্তমানে বসবাস করি এই জোনে আসলে গ্রীষ্মকালে পানি পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে আমরা এই প্রবলেমটা ফেস করি এবং অনেক আগে থেকেই ফেস করে আসছি। বর্তমান সময়ে এই প্রবলেমটা আরো প্রকট আকার ধারণ করছে। আমরা যদি নর্থ ইস্ট জোনের কথা কল্পনা করি, যেমন সিলেট বা সুনামগঞ্জ, এখানে বেসিক্যালি মেজর ওয়াটার সোর্স হচ্ছে সারফেস ওয়াটার, হাওর বা নদী, এইটার উপরেই সাধারণত নির্ভর করতে হয়। আর এটা মেইনলি ডিপেন্ড করে বৃষ্টির পানির উপরে, বৃষ্টিপাতের উপরে। মানে বৃষ্টির পানি থেকে আমরা কি পরিমাণ পানি প্রিজার্ভ করতে পারবো সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ওয়াটার সোর্সটা ইউজ করতে পারবো, এইরকমই ব্যাপার। তো এইখানে যে কি ইস্যুস গুলো বা চ্যালেঞ্জ গুলো হয়, ফ্লাশ ফ্লাড এখানে একটা কমন ফিনোমেনন, and seasonal inundation also available here. সো ফ্লাশ ফ্লাডের সময় কি ধরনের প্রবলেম গুলো হয় এটা আমরা বিগত বছর হয়তো আমরা দেখেছি। বিগত বছর আমাদের ফ্লাশ ফ্লাড হওয়ার কারণে আমাদের সুনামগঞ্জ রিজিয়নটাতে অনেক বেশি প্রবলেম অ্যারাইজ হয়েছিল, এবং এখানে আমাদের ফেনী অঞ্চলটাতে, সুনামগঞ্জ এবং ফেনী বোথ, এবং এইখানে আমাদের এনজিও সেক্টর গুলো কি পরিমাণ সাপোর্ট যে দিয়েছে, ইমার্জেন্সি সাপোর্ট যে দিয়েছে, এটা আসলে মানে বলাই বাহুল্য। মানে এনজিও সেক্টর গুলো আসলে ইমার্জেন্সি রেসপন্স করে বলেই হয়তো ওই সময়টাতে ইমার্জেন্সি সাপোর্ট গুলো পাওয়া যায়, আদারওয়াইজ হয়তো এটা কল্পনাও করা যেত না। তো আমরা যদি ওয়াটার কোয়ালিটি স্ট্যাটাস সম্পর্কে বলি এই এরিয়ার, তাহলে জেনারেলি গুড, অকেশনালি টার্বিডিটি, সামটাইমস টার্বিডিটি পাওয়া যায় কিছু কিছু জোনে। আমি যেটা বলতেছিলাম, ফ্লাশ ফ্লাড এরিয়াতে গত বছর আমরা হচ্ছে ফেনী জোনটাতে আমরা কভার করেছিলাম কনসার্ন অলরাইট থেকে, এবং আমরা দেখেছি কি পরিমাণ ডিপ টিউবওয়েল অলরেডি নন ফাংশনাল হয়ে গেছে, এবং ওগুলা হচ্ছে পলিউটেড ওয়াটার দিয়ে ভরে গেছে, যেটা হচ্ছে আমরা ফাংশনাল করে দিয়েছিলাম দ্যাট টাইম ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবিলিটির জন্য। এবং ওটা খুব ভালো ইয়া ছিল আর কি, ভালো একটা অ্যাক্টিভিটি ছিল লোকাল কমিউনিটি পিপলদের জন্য। সো আমরা অন্য একটা রিজিয়ন যদি চিন্তা করি, সেন্ট্রাল রিজিয়ন, আমরা যেখানে বর্তমানে বসবাস করতেছি, এবং এটা আসলে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ কেন্দ্রিক। এখানে মেইন ওয়াটার সোর্স গ্রাউন্ড ওয়াটার, আরবান সাপ্লাই অ্যাকচুয়ালি, অ্যান্ড রিভার ওয়াটার, যেটা আমাদের পরিশোধন করে আমাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়, ওয়াটার সাপ্লাই করা হয়। এখানে কি ইস্যুস বা চ্যালেঞ্জেস যেটা হচ্ছে, র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। একটু আগে আমাদের একজন আপা যেটা বলতেছিলেন, ইটিপি ডাব্লিউটিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার গার্মেন্টস সেক্টর। সো as I have seen earlier that many garment sectors are not properly maintaining this type of ETP or WTP. ওনাদের আছে, মানে ভিজুয়ালি আছে যে তাদের WTP বা ETP আছে, যেটা তাদের এনভায়রনমেন্টাল প্রোটোকলের সাথে মেইনটেইন করার জন্য তারা ইউজ করতেছে, কিন্তু আলটিমেটলি তারা তাদের যে ওয়েস্ট ওয়াটারটা পাচ্ছে সেটা তারা রিফাইন করছে না, তারা সেটা সরাসরি ডিরেক্টলি নদীতে দিচ্ছে, যেটা আমাদের ওয়াটারটা পলিউটেড হচ্ছে। এবং এইটার কারণে আপনারা তো জানেন যে আমাদের নদীর কি অবস্থা, নদীতে এখন মাছ নাই, মানে পানির পলিউশনের কারণে। সো আমরা যদি এই এরিয়ার ওয়াটার কোয়ালিটি নিয়ে চিন্তা করি, হাইলি পলিউটেড সারফেস ওয়াটার লাইক বুড়িগঙ্গা, তুরাগ, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার স্ট্রেস। গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা তো এখন স্ট্রেসের মধ্যে আছে। আপনারা জানেন যে অলরেডি আমাদের ঢাকার ভিতরে আমরা যদি এখন সাবমার্সিবল পাম্প বা ডিপ টিউবওয়েল বসানোর জন্য অনুমোদন নিতে যাই, আমাদেরকে আর অনুমোদন দেওয়া হয় না, কারণ হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটারের যে
লেয়ারটা ছিল, যে লেভেলটা ছিল, এটা এখন এতটাই নিচে চলে গেছে যে আমাদের আর নতুন করে গ্রাউন্ড থেকে ওয়াটারটা উঠানোর জন্য কোনো পারমিট দেওয়া হচ্ছে না। এবং আমরা জানি না অদূর ভবিষ্যতে আমরা গ্রাউন্ড থেকে আর ওয়াটার পাবো কিনা, ওয়াটারের লেভেলটা এতটাই নিচে চলে গেছে। অ্যানাদার রিজিয়নের কথা যদি আমরা বলি, সাউথ ওয়েস্ট রিজিয়ন, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। In this region, surface water like tidal rivers or canals, and also groundwater. This is the main major water sources. And key issues in this area are salinity intrusion and water logging. ফর্চুনেটলি আমি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেছি, তো স্যালাইনিটি সম্পর্কে আমি আসলে খুব ভালোভাবে ফেস করে এসেছি, মানে 4টা বছর ওইখানে থাকতে হয়েছে। স্যালাইন ওয়াটার যে কি জিনিস এটা আসলে আমরা ওই সময়টাতে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আর কি। এবং ওই কমিউনিটির লোকজনের জন্য যে সাস্টেইন করা কতটা কঠিন, স্যালাইন ওয়াটারের সাথে সাস্টেইন করা, এটা হেলথ হ্যাজার্ড এবং প্রেগনেন্ট উইমেন এবং আমাদের যে কি বলবো গর্ভবতী হওয়ার জন্য যে মায়েদের জন্য কি পরিমাণ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই স্যালাইন ওয়াটারের কারণে, এটা আসলে ওই কমিউনিটির লোকজনই বুঝতে পারে। এটা অন্য অন্য জায়গায় গিয়ে যদি আমরা এই গল্পটা করি, মানে অন্য কোনো রিজিয়নে যেখানে ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে, তারা এই জিনিসটা কল্পনা করতে পারবে না যে এই ধরনের প্রবলেম তারা ফেস করে। So water quality status in this area is that high salinity, limited fresh water availability. এটা সবসময় পিউরিফাই করেই আমাদের ড্রিঙ্ক ওয়াটারটা পেতে হয় আর কি। আমরা যদি সাউথ ইস্ট রিজিয়নের কথা চিন্তা করি, চট্টগ্রাম, কক্সবাজার বা হিল ট্র্যাক্টস এর কথা, সেখানে মেজর ওয়াটার সোর্সটা আছে হচ্ছে সারফেস স্ট্রিমস or springs or rainfall. So এখানে যে কি চ্যালেঞ্জ গুলো আছে সেটা হচ্ছে হিল ইরোশন or localized water scarcity in dry season. শুকনো মৌসুমে আমাদের আসলে পানির লেয়ারটা ওইখানে এত বাজেভাবে নেমে যায় যে আমরা হচ্ছে ড্রিঙ্কেবল ওয়াটারটা আসলে পাই না। আর ড্রিঙ্কেবল বললে ভুল হবে, শুধু ড্রিঙ্কেবলের সাথে সাথে ডোমেস্টিক ইউজের জন্য যে ওয়াটারটা দরকার এই ওয়াটারটা ওইখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। এবং ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে এখন ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ভিশন, তারপরে কেয়ার বাংলাদেশ, এইসব অর্গানাইজেশন ওইখানে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়েই কাজ করা শুরু করেছে, যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওয়াটারটাকে অ্যাভেলেবল করতে পারি ইন ড্রাই সিজন। So water quality status in this area are moderate quality. Some microbial issues are there. And another region, coastal belt, Potuakhali, Bhola, Borishal, Borgunai as well. So here measures water source are surface and shallow groundwater. Deep tube are also available here. And key issues is their salinity, tidal surges, cyclone impacts. And water quality status is here like southwest region, like Khulna, Satkira, that high salinity and poor drinking water options. একটু আগে আমাদের মুনিয়াত ভাই অনেকগুলো উদাহরণ দিয়েছে ওই জোনের কিছু স্পেসিফিক এরিয়া নিয়ে। অ্যাকচুয়ালি আমার বর্তমানে নিজেরও কিছু প্রজেক্ট আছে বরিশাল, বরগুনা এবং পটুয়াখালীতে। তো আমরা যদি বরগুনাতে যাই, ওইখানে হচ্ছে ওয়াটারের কালারটা এতটাই ইয়ালিশ যে আপনি হচ্ছে আপনাকে যদি মানে নর্মালি যদি নর্মাল কমিউনিটি থেকে যদি কোনো পিপল ওইখানে যায়, মানে আমরা যদি এইখান থেকে ওইখানে ভিজিট করতে যাই, তাহলে আমরা আসলে চিন্তা করতে পারি না যে এই ওয়াটারটা আমাদের খেতে হবে। মানে ওয়াটারটা দেখতে ইয়ালিশ কিন্তু হচ্ছে হার্মফুল ফ্রি, কোনো প্রকারের কোনো জার্ম নাই ওইটার ভিতরে, ওইটা ড্রিঙ্কেবল। ওইখানকার কমিউনিটি পিপল ওই ওয়াটারটা খাচ্ছে, কমিউনিটি পিপলদের আসলে মানে ওয়াটার সোর্সই ওইটা, তাদেরকে ওইটা খেতে হয়। সো
নর্মালি যেটা ঘটে ফিল্ড ভিজিটেও যারা যায় মানে তারাও যদি ওই ওয়াটারটা মানে নিজেরা খেতে চায় তাহলেও হয়তো খেতে পারে না, এই টাইপের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। So this type of problems they are facing actually in water crisis area. আপনাদের কি কোনো কোশ্চেন আছে আমার লাস্ট 2-3টা স্লাইডে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আমার মনে হয় কারো কোনো কোশ্চেনস নেই। কাফি ভাই হ্যান্ড রেজ করছেন। ওকে, হ্যাঁ কাফি ভাই। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থাপক কৌশিক আহমেদকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য প্রশ্ন করা। তো আমার যেটা ইয়েলোইশ কালারটা বলছেন ওই কোথায় যেন পটুয়াখালীতে বললেন, বরগুনাতে। হ্যাঁ বরগুনা পটুয়াখালী জোনটাতে। আমার যেহেতু জিওলজি সাবজেক্ট, তো আমরা মিনারেলসটা নিয়ে বেশি কাজ করা বা মিনারেলস নিয়ে পড়তে হয়েছে। তো মিনারেলস এর কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কালার চলে আসে। সেই ক্ষেত্রে ইয়েলোইশ যদি বলি, ইয়েলোইশের ক্ষেত্রে আমরা গুরুত্বটা দিই হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রনের ক্ষেত্রে। তো আপনারা যদি ওয়াটার কোয়ালিটিটা টেস্ট করে থাকেন, তো এভারেজ আয়রন এবং ক্যালসিয়ামের ভ্যালুটা কত ছিল একটু জানানো যায় কিনা, এই আর কি। আচ্ছা, অনেক ভালো কোশ্চেন করেছেন। স্পেসিফিক্যালি আমি আসলে কোন রিজিয়নের ওয়াটার কোয়ালিটি টেস্ট করি নাই, কিন্তু ওইটা ড্রিঙ্কেবল, মানে ওইখানের ওইটা আমার টেস্ট করা হয় নাই, কিন্তু ওইটা ড্রিঙ্কেবল, ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। ওইটাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক আছে। আমি আপনাকে জানাইতে পারবো অবশ্যই, আমাদের ওইখানে যেহেতু প্রজেক্ট আছে আমি ওইখানকার ওয়াটার নিয়ে আমি টেস্ট করে আমি আপনাদেরকে জানাইতে পারবো পরবর্তীতে ইনশাল্লাহ। ধন্যবাদ। অন্য কেউ মনে হয় হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ আতিক ভাই। কৌশিক ভাই ধন্যবাদ, অনেক কিছু বিষয়গুলো আপনি খুব ইনসাইট শেয়ার করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে যেগুলো শেয়ার হয় সেটার থেকে অনেক কিছু শেখার আছে আর কি। আবারও ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি বেশ কিছু বিষয় মাথার মধ্যে কাজ করছিল, মানে আপনি প্রেজেন্টেশনের মাঝখানে থামিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট আমার হঠাৎ করে মনে হলো যে কয়েকটা জিনিস একটু যদি জেনে নিতে পারি আমার মনে হয় আমার জন্য ভালো হবে এবং অনেকের জন্য একটু রিলেট করতে পারবে আর কি। জি ভাই। সেটা হচ্ছে যেহেতু আপনি কোস্টাল বেল্টের অনেকগুলো প্রজেক্টের সাথে আছেন এবং কারেন্ট প্রবলেমগুলি আমাদেরকে বলছেন এবং টেকনিক্যাল জায়গাগুলোকে ইনভেস্ট করছেন, আমি এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড। সেটা হচ্ছে যে ওখানে লোকাল পিপলদের মধ্যে যেটাকে বলে যে প্রাকৃতিক সমাধান, এরকম কিছু কি আপনি দেখেছেন যে একটু সিগনিফিকেন্ট কিছু যেটা লো কস্টের মধ্যে দিয়ে এই পানির সমস্যাকে সমাধান করা যায়? এখানে অনেক কিছু বিষয় আছে, আমি অত টেকনিক্যালের দিকে যাচ্ছি না। এই জায়গাটা একটা, আরেকটা হচ্ছে যে এর মধ্যে সাকসেসফুল যেটাকে আপনি প্রজেক্ট তো অনেক রকমই আসে, অনেক রকম ভাবে আসে, বিভিন্ন সময় প্রজেক্টগুলো বন্ধ হয়ে যায়, অনেক টেকনিক্যাল ইস্যু আছে, বাট যেটা সোফার সাকসেসফুল এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে একদম লো কস্টের মধ্যে যেটা লোকজন অলরেডি অ্যাডপ্ট করেছে বা অ্যাডপ্ট করার মতো সিচুয়েশন আছে, যদি এরকম হাইলাইট করতে। আতিক ভাই, আমি যেটা দেখেছি লোকাল লেভেলে সেটা হচ্ছে যে নরমালি হচ্ছে নরমাল ফিল্টার, যেটা মানে আমরা যেটা পন্ডস ফিল্টার বলে থাকি, এই ফিল্টারিং সিস্টেমটা ম্যাক্সিমাম হাউস হোল্ডে ইউজ করে। মানে এটা অ্যাফোর্ডেবল, আসলে এটা অ্যাফোর্ডেবল এবং অ্যাফোর্ডেবল কারণে ম্যাক্সিমাম হাউস হোল্ডে মানে এই টেকনোলজিটা তারা ইউজ করছে। এবং বিভিন্ন এনজিও থেকে যেটা হচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিংটা খুবই ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কোস্টাল রিজিয়নে, এটা আপনি জেনে থাকবেন বোধহয়। রাইট, কিন্তু কস্টিং একটা ইস্যু আছে এখানে, আরো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। জি হ্যাঁ, কস্টিংটা একটা ইস্যু আছে এবং মেইনটেনেন্স অনেক বড় একটা ফ্যাক্ট। রেইন ওয়াটার হারভেস্টিং এ মেইনটেনেন্স অনেক বড় একটা ইস্যু। যদি আপনি প্রপারলি মেইনটেইন না করতে পারেন তাহলে আপনি রেইন ওয়াটার হারভেস্টিং ডিরেক্টলি ড্রিঙ্কেবল করতে পারবেন না। রাইট। তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন এনজিও যেমন ব্র্যাক কাজ করছে এবং আমাদের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নিজেও কাজ করছে, আমাদের খুলনা রিজিয়ন এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালীতে কাজ করছে রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে। এবং আমরা এটা মোটামুটি ভালো একটা সাফল্যের দিকে যাচ্ছি। রেইন ওয়াটার হারভেস্টিং ভালো সাস্টেইনেবল, এবং যদি কমিউনিটিকে আপনি ভালোভাবে ট্রেইন আপ করতে পারেন এবং তাদেরকে যদি অ্যাডাপ্টেশনটা বুঝাইতে পারেন যে আপনি এইটার সাথে অ্যাডাপ্ট হইতে হবে, তাহলে আমার মনে হয় তারা কোপ আপ হয়ে যায়।
মানে আমরা হচ্ছে খুলনাতে এটা ইমপ্লিমেন্ট করে আমরা ভালো একটা সাকসেস পেয়েছি, এবং এটা নট অনলি ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে আমরা ভেজিটেবল গার্ডেনিং এর ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করেছি, যেটা অনেক ভালো সাকসেস দিয়েছে আর কি, রেন ওয়াটার হারভেস্টিংটা। আরেকটা আইডিয়া, সেটা আমার মনে হয় যে অনেক জায়গাতে এই প্র্যাকটিসটা করে। ধরেন কোন জায়গাতে একটা সাকসেস স্টোরি আছে, ওটাতে যারা আমরা রিসোর্স পার্সন কাজ করছি বা আপনাদের মতো যারা একদম প্র্যাকটিশনে কাজ করছেন, তারা এটাকে অন্য এলাকাতে যখন কাজ করতে যাচ্ছে সেটা শেয়ার করছেন। বাট জি যেখানে সাকসেস স্টোরিটা হলো ওইখানকার 2-3 জনকে পিক করে এখন কিন্তু অনেক জায়গাতে এটা তাদেরকে শোকেস করছে। তো এইটা ওই উপজেলা টু উপজেলা বা মানে এটা আমি বলছি না কোনো একটা ইভেন্ট করে, আমি বলছি যে এক্স্যাক্টলি যেই কমিউনিটি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন সেখানে তাদের সাথে যদি একটু ইন্ট্রোডাকশন করে দেওয়া যায়, এটা বেশি ইম্প্যাক্ট পড়ে। এখন কিন্তু এটা খুব ভালো একটা মানে টুল হিসেবে ইউজ হয়। আই স্ট্রংলি অ্যাগ্রিড উইথ ইউ ভাই, আতিক ভাই, আমি একদমই আপনার সাথে একমত। এবং বাংলাদেশের এই প্র্যাকটিসটা শুরু করেছে আইটিএন বুয়েট, আপনি জানেন যে হচ্ছে আমি ওটাই মেনশন না করে বলতে আপনি বলে দিয়েছেন। জি হ্যাঁ, আইটিএন বুয়েট এই প্র্যাকটিসটা হচ্ছে ওয়াটার এবং হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে, ওয়েস্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট না, মানে ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে তারা হচ্ছে ডিরেক্টলি ওয়েস্ট ওয়ার্কার যারা আছে মানে একদম লোকাল লেভেলে, তাদেরকে তারা হচ্ছে যখন ট্রেন করায়, মানে মানে ট্রেনটা যখন হচ্ছে ধরেন কোন একটা এনজিওর সাথে কোন একটা ট্রেন তারা করাচ্ছে, তখন তারা সরাসরি লোকাল লেভেল থেকে সেই ওয়েস্ট ওয়ার্কারকে নিয়ে আসে ওই ট্রেনিং এর ভিতরে, এবং তার কাছে থেকে সরাসরি তার কি এক্সপিরিয়েন্স এবং সে কিভাবে জিনিসগুলো ফেস করে এবং হ্যান্ডেল করে, এই জিনিসগুলো তারা হচ্ছে ওইখানে একদম ফেস টু ফেস ফেসিলিটেট করায়। এবং আমার মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইফেক্টিভ অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ আতিক ভাই সাজেশনের জন্য। না না না, অবশ্যই আপনি ক্যারি করেন বস, ভালো লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমি আবারও চলে যাচ্ছি প্রেজেন্টেশন মোডে যদি কারো কোনো কোশ্চেন না থাকে। So is it visible? আমার স্ক্রিনটা কি ভিজিবল? জি দেখতে পাচ্ছি আমরা। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমি যদি ইম্পর্টেন্স অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ইন আওয়ার কান্ট্রি, অ্যাকচুয়ালি ইন আওয়ার লোকাল কনটেক্সট অর কান্ট্রি কনটেক্সট বলি, তাহলে কি জিনিসগুলো আসলে এখানে হাইলাইট হইতে পারে। ফার্স্ট অফ অল, ওয়াটার ইজ সেন্ট্রাল টু বাংলাদেশ ডেভেলপমেন্ট। সো আমরা জানি যে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য পানিটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। পানির আসলে কোনো বিকল্পই নেই, আমরা প্রত্যেকটা সেক্টরে পানির প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন আমরা যদি বলি ইকোনমি ডিপেন্ডস হেভিলি অন এগ্রিকালচার, ফিশারিজ এন্ড নেভিগেশন, অল অফ হুইচ রিলে অন ওয়াটার। আমি যেটা এইমাত্র বললাম আপনাদেরকে যে আমাদের প্রত্যেকটা সেক্টর ওয়াটারের সাথে রিলেটেড। যেমন আমরা এগ্রিকালচারের কথা যদি চিন্তা করি, আমি একটু আগে হচ্ছে আপনাদেরকে বলতেছিলাম যে ড্রাউট প্রন এরিয়াস লাইক রাজশাহী, নওগাঁ এন্ড বগুড়া, দিস টাইপ অফ এরিয়া, আতিক ভাই ভালো জানবেন আমাদের এরিয়া সম্পর্কে। সো যে জিনিসটা হয় যে আমাদের ড্রাই সিজনে আমরা হচ্ছে এগ্রিকালচারের যে ওয়াটারটা দরকার, ওয়াটার সোর্সটা যে দরকার, আমাদের এই ওয়াটার সোর্সটা পর্যাপ্ত পরিমাণে থাকে না। এই কারণে আমাদের ওইখানে ফসলটাই চেঞ্জ করে ফেলতে হচ্ছে। মানে আমাদের আগে যে ধানটা উৎপাদন হইতো, আমরা এখন ধানের জাতটাই চেঞ্জ করে ফেলছি। সেটা কেন? ক্লাইমেটের সাথে অ্যাডাপ্টেশন করার জন্য। মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ড্রাই সিজন বা আমাদের এই ড্রাউট প্রন এরিয়ার জন্য আমাদের আসলে কি ধরনের সিড লাগবে বা কি ধরনের ফসলের জাত লাগবে, এইটা আমরা বুঝে গেছি এবং সেইটা অনুযায়ী অ্যাডাপ্ট করে ফেলছি এরিয়াতে, এবং সেই অনুযায়ী আমরা এখন চাষবাস করছি, যেখান থেকে আমরা ওই ধানগুলা পাচ্ছি আগের ধানগুলা থেকে, মানে বের হয়ে এসে। এখন আমরা যদি আগের ধানগুলোই চাষ করতাম, যেটাতে হচ্ছে ওয়াটারের রিকোয়ারমেন্টটা থাকে একরকম এবং আমার এখন ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে একরকম, সেক্ষেত্রে আমার এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোনোভাবেই হইতো না। যেখানে আমাদের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। Also, this is happening like fisheries and navigation. Another thing is water resources are both a blessing and a challenge. Abundant during monsoon, scarce in dry season. আমি এখনই যে জিনিসটা বললাম
যে আসলে মনসুন এবং ড্রাই সিজনটাতে আসলে ওয়াটারটা কি পরিমাণ চ্যালেঞ্জ বাউন্ড হয়, এটা আসলে ওই এরিয়ার লোকজনই আসলে বুঝতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো এরিয়ার লোকজনকে এটা বোঝানো যাবে না। আপনি যদি হচ্ছে ফ্লাড প্রন এরিয়াতে যারা থাকে তাদেরকে যদি ড্রাউট প্রন এরিয়ার যে সিনারিও এটা যদি আপনি বুঝাইতে চান, তাহলে তারা আসলে বুঝতেই চাইবে না, তারা মনে করবে যে না এটা আসলে গল্প হয়ে যাচ্ছে, যদি তারা নিজেরা ভিজুয়ালি জিনিসটা না দেখে, প্র্যাকটিক্যালি জিনিসটা না দেখে। এরপরে আমরা যদি আরেকটা হাইলাইট দেখি যে কমপ্লেক্স হাইড্রোজিওগ্রাফিক্যাল সেটিংস, so located in the world's largest delta with over 700 rivers and transboundary inflows from India, Nepal, Bhutan and China. আমরা জানি যে আমাদের চারপাশে নদী নালা দিয়ে ভরপুর, আমাদের চারপাশে যে দেশগুলো আছে সেইখান থেকেও পানিগুলো আমাদের দিকেই ফ্লো করে, ইন্ডিয়া, নেপাল, ভুটান বা চীনা থেকে বলেন আমাদের দিকেই কিন্তু পানিগুলো ফ্লো করে। মাঝে মাঝে আমাদের ইন্ডিয়া থেকে পানি মানে আমরা যখন এই যে তিস্তা প্রকল্প নিয়ে যে ইস্যুগুলো হয়, যে আমরা ওয়াটার স্কারসিটি ফেস করি, সেটা যখন ইন্ডিয়া ওয়াটারটা নিজেদের কাছে রেখে দেয়, যে ওইখানে বাঁধটা বেঁধে দেয়, যার কারণে আমরা ওয়াটারটা পাই না যে পরিমাণ ওয়াটার পাওয়ার কথা ছিল। কিন্তু এটা যদি সমঝোতা চুক্তি হইতো তাহলে কিন্তু আমাদের ওই এরিয়াতে মানে কুড়িগ্রাম বা রংপুর এরিয়া, মানে আমরা যদি উত্তরাঞ্চলের কথা বলি, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট এই জোনের কথা যদি বলি, যে আমরা একটা টাইমে গিয়ে একদমই এতটাই খরাপ্রবণ হয়ে যায় যে ওইখানে ওয়াটারের জন্য অনেক মাইল পথ হেঁটে যেতে হয়, শুধু মানে এক কলসি পানি আমি নিয়ে আসবো এটার কারণে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। So managing this system requires coordination among sectors, regions, and countries, a core principle of integrated water resource management. So integrated water resource management basically কোঅর্ডিনেশনটা করতে হবে, শুধু এটা একটা অ্যাপ্রোচ না, এটা আমাদের কোঅর্ডিনেশনটা বাড়াইতে হবে, আমাদের সেক্টরাল কোঅর্ডিনেশন বিভিন্ন সেক্টরের সাথে, এবং রিজিওনাল কোঅর্ডিনেশন একটা রিজিয়নের সাথে অন্য একটা রিজিয়ন, এবং কান্ট্রি কোঅর্ডিনেশন। অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা একটু আগে বললাম, যে আমাদের যদি একটা সমঝোতা চুক্তি থাকতো, যে তিস্তা প্রকল্প চুক্তি নামে আমরা যেটা বুঝে থাকি, তো ইন্ডিয়ার সাথে যদি আমাদের একটা ভালো সমঝোতা চুক্তি থাকতো, তাহলে আমরা এই ড্রাই সিজনে যে প্রবলেম গুলো ফেস করতেছি এই প্রবলেম গুলো হয়তো আমরা ফেস করতাম না। সো এইটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, যে আমাদের কোঅর্ডিনেশনটা বাড়াইতে হবে, কান্ট্রি কোঅর্ডিনেশন হোক, সেটা রিজিওনাল কোঅর্ডিনেশন হোক, বা সেটা সেক্টরাল কোঅর্ডিনেশন হোক। অ্যানাদার থিং ইজ ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি। আমরা সবাই জানি যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ গ্লোবালি। So rising sea levels, erratic rainfall, and increased flooding threaten coastal zones and agriculture. So coastal zone bolte আমরা basically বুঝি বরিশাল, বরগুনা, পটুয়াখালী, খুলনা। So এখানে সমুদ্রের পানি খুব দ্রুত গতিতেই বেড়ে যাচ্ছে, এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ এক এক সময় মানে এক এক ধরনের সিনারিও দেখা যায়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আমি যখন ফিল্ড ভিজিট করি, মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেইখান থেকে 10 মিনিটের ডিস্টেন্স পরে এত জোরে জোরে রেইনফল হচ্ছে, যেটা আমি এইখান থেকে বুঝতেই পারতেছি না যে ওইখানে রেইনফল হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে অলরেডি হচ্ছে একদম সানশাইন, এবং মারাত্মক লেভেলের সানশাইন, যেখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, অথচ সেইখান থেকে 10 মিনিটের ডিস্টেন্স দূরেই মানে একদম মারাত্মক রেইনফল। সো এইটা ক্লাইমেট চেঞ্জের যে মানে কি পরিমাণ বাজে একটা ইম্প্যাক্ট ওই জোনটাতে পড়েছে, এটা আসলে ওইখানে সরাসরি সামনাসামনি গেলে বা সামনাসামনি আপনি ফেস করলে এই জিনিসটা বুঝতে পারবেন। আদারওয়াইজ এটা আসলে মানে আমি যে আপনাদেরকে যদি বলি যে আমি 10 মিনিটের ডিস্টেন্সে এইরকম দেখেছি যে তুখর সূর্যালোক এবং একটু পরে গিয়ে তুখর বৃষ্টিপাত, এটা আসলে মানে বিশ্বাস করা একটু কষ্টকর। So another thing is seasonal and spatial variability. So 80% of rainfall occurs into 4 to 5 months, creating floods in monsoon and scarcity in dry months. So what happens that 4 থেকে 5 মাস বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানে বন্যার সৃষ্টি হয়, এবং যখন বৃষ্টিপাত না হয় তখন একদম ড্রাই সিজনে মানে ড্রাই একটা পরিবেশের তৈরি হয়ে যায়, খরাপ্রবণ হয়ে যায় আর কি। So integrated water resource management enables balanced water allocation among domestic, agricultural, and industrial uses through planning and policy integration.
তো আমরা যদি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রপারলি ইউটিলাইজ করতে পারি, বা টেকনোলজিটাকে বা প্রপারলি যদি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারি আমাদের প্রত্যেকটা সেক্টরে, সেটা হচ্ছে ডোমেস্টিক হইতে পারে, এগ্রিকালচার হইতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল হইতে পারে, সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং এবং পলিসির মাধ্যমে করতে পারলে সেটা আমাদের ওয়াটারটা ব্যালেন্সড হবে। Pollution and water quality issues. So rapid urbanization, industrial discharge, and poor sanitation lead to serious water pollution in rivers and groundwater. সো একটু আগে আমি যেটা বললাম, আমাদের ঢাকা সিটি এবং ঢাকার আশেপাশের যে সিটিগুলো আছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এখানে আরবানাইজেশনটা খুবই র্যাপিড হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ইটিপি এবং ডাব্লিউটিপি, এটা হচ্ছে আমরা যদি গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে আসি তাহলে আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে এনভায়রনমেন্টাল প্রসিডিউর মেনটেন করেই আসতে হয়, এখানে তাদেরকে ইটিপি এবং ডাব্লিউটিপি থাকতেই হবে। সো যেটা ঘটে যে তারা ইটিপি এবং ডাব্লিউটিপি ডিজাইন করে এবং তারা ইনিশিয়ালি সেটা ফাংশনালও থাকে, এবং পরবর্তীতে যেটা যে হয় যে তারা সেটা ফাংশনাল রাখে না, ইটস ভেরি কস্টলি। ইটিপি ডাব্লিউটিপি ইজ এ কস্টলি প্রসেস। সো তারা যেটা করে যে তারা ওইখান থেকে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটারটা আসে এটা সরাসরি তারা হচ্ছে ড্রেনেজের মাধ্যমে আমাদের নদী বা খালগুলোতে তারা ছেড়ে দেয়, এবং আলটিমেটলি যেটা ঘটে যে আমাদের ওয়াটার গুলো পলিউশন হয়ে যায় এবং সেটা থেকে ওয়াটার কোয়ালিটিটা আমাদের নষ্ট হয়ে যায়, এবং এই ওয়াটার কোয়ালিটির কারণে আমাদের সিরিয়াস লেভেলে ওয়াটার পলিউশন নদীগুলোতে এবং গ্রাউন্ড ওয়াটারে সাধারণত হয়ে থাকে। And transboundary water challenges. About 93% of Bangladesh water surface water originates outside its borders. মোটামুটি 93% বাংলাদেশের সারফেস ওয়াটারস আসলে আউটসাইড ইটস বর্ডার্স, মানে নিজস্ব বর্ডারের বাইরেই আছে বলা চলে। একটু আগে আমি আপনাদেরকে যেটা বললাম যে ওয়াটারের আসলে মেইন সোর্স গুলো আমাদের বাইরের কান্ট্রি গুলোই, মানে আমাদের ভিতরে অনেক নদী নালা আছে কিন্তু আমাদের যে ওয়াটার ফল গুলা হয়, ওয়াটার সোর্স গুলো আসে, এগুলা ইন্ডিয়া, নেপাল, ভুটান, চায়না, এগুলা থেকে আসলে মেইন সোর্স গুলো আসে। and promoting community participation, একটু আগে আমি আতিক ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিতেছিলাম যেটা, যে কমিউনিটিতে যদি আপনি অ্যাডাপ্টেশন জিনিসটা বুঝাইতে পারেন বা কমিউনিটিকে যদি পার্টিসিপেশন এনশিওর করতে পারেন, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন বা হচ্ছে টেকনোলজিক্যাল গাইডলাইন বলেন, টেকনোলজি বলেন, এগুলোতে যদি আমি কমিউনিটিকে পার্টিসিপেন্ট হিসেবে রাখতে পারি বা লিড পজিশন গুলোতে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। যেমন এখানে আমি যেটা দেখিয়েছি, মেনি লোকাল সাকসেস, স্মল স্কেল ইরিগেশন, ফ্লাড প্লেন ম্যানেজমেন্ট, পার্টিসিপেটরি ওয়েটল্যান্ড রিস্টোরেশন ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অফ কমিউনিটি ইনভলভমেন্ট, এ কি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। আপনি কোন একটা লোকাল এরিয়াতে যদি সেইখানকার উইমেনদেরকে এমপাওয়ার করেন, মানে ওইখানকার মহিলাদেরকে যদি এমপাওয়ার করেন যে তারা লিড করতেছে হচ্ছে কি হিসেবে, যে তারা সাপোজ ধরেন একটা বিজনেসই করতেছে, যে তারা ওয়াটার বিজনেস করতেছে, ওয়াটার বিজনেসটা সে কিভাবে করতেছে, কোনো একটা ফিল্টারেশন মিডিয়া থেকে সে পানি সংগ্রহ করতেছে এবং হাউস হোল্ডে সে পানিটা সেল করতেছে, এবং এইটা সে ওন করতেছে। মানে যখন সে বিজনেসটার সাথে জড়িত কোন একজন উইমেন যখন লিড দিচ্ছে এই প্রজেক্টটা, তখন সে আসলে নিজে এই প্রজেক্টটা ওন করতেছে এবং সে এটা খুব ভালোভাবে মেনটেন করবে ফুল প্রসেসটা, which is very important in integrated water resource management. Ensuring water security for the future, integrated water resource management provides the tools for efficient, equitable, and sustainable use of water resources. একটু আগেই আমি একটা উদাহরণ দিয়ে এসেছিলাম যে আমরা যদি প্রত্যেকটা সেক্টরের সাথে আমরা ওয়াটার সোর্সটাকে কানেক্ট করতে পারি, যে আমার যেখানে যতটুকু ওয়াটার দরকার এর বাইরে আমি সেই ওয়াটারটা ইউজ করব না, এটা যদি আমি মেনটেন করতে পারি তাহলে হচ্ছে অনেক বেশি ইফেক্টফুল হবে সেই এরিয়ার জন্য বা
হাউসহোল্ড বলেন বা কমিউনিটি বলেন সেই কমিউনিটির জন্য, ডোমেস্টিক পারপাস বলেন, এগ্রিকালচার পারপাস বলেন বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলেন, আমি প্রপারলি ওয়াটারটাকে ইউজ করতেছি, আমি এটা ওয়াটারের মিস ইউজ করতেছি না, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টটা ফাংশনাল হয়েছে বা এটা আমাদের অ্যাক্টিভলি কাজ করতেছে। তো ইম্পর্টেন্স অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, আমি এতক্ষণ যে যা বললাম আর কি তার একটা সারাংশ এখানে দেওয়া আছে। ইফেক্টিভ ম্যানেজমেন্ট এনশিওরস ফুড সিকিউরিটি, লাইভলিহুডস এন্ড সাস্টেইনেবল গ্রোথ। সো আপনি যদি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টটাকে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ফুড সিকিউরিটি এনশিওর করতে পারবেন, লাইভলিহুডটাকে এনশিওর করতে পারবেন এবং সাস্টেইনেবল গ্রোথটাকেও এনশিওর করতে পারবেন। যেমন আপনি যদি হচ্ছে খুলনা জোনের কথা চিন্তা করেন, খুলনা জোনে হচ্ছে আপনি এখন ক্লাইমেটের সাথে অ্যালাইন করে তারা হচ্ছে লাইভলিহুডটাকে চেঞ্জ করার জন্য ক্লাইমেট রেজিলিয়েন্ট সিড ইউজ করে, যেটার দ্বারা তারা ভেজিটেবল উৎপাদন করতে পারে। এটা কিন্তু হচ্ছে ফ্লোটিং ভেজিটেবল, এরা হচ্ছে পুকুর বা ছোটখাটো কোনো জলাশয়ের উপরে পানির মধ্যেই হচ্ছে তারা ফ্লোটিং ভেজিটেবল তৈরি মানে কাল্টিভেট করতে পারতেছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ফর ফুড সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ লাইভলিহুড। আমি কনসার্নে কাজ করতেছি, আমাদের একটা প্রজেক্ট আছে স্পেসিফিক্যালি ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড। সো এইখানে আমরা এম্পাওয়ার করি উইমেন এবং ভালনারেবল পপুলেশন যারা আছে তাদেরকে এম্পাওয়ার করি, তারা হচ্ছে এই টাইপের কাজগুলো করে থাকে, যারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং লাইক ক্লাইমেট রেজিলিয়েন্ট সিড ইউজ করে তারা হচ্ছে কাল্টিভেট করতেছে এবং সেটা থেকে তারা বেনিফিটেড হচ্ছে। এটা একটা প্রত্যক্ষ উদাহরণ আর কি। So another thing is integrated water resource management helps address flood, drought and salinity intuitions in an integrated way. যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি তাহলে এটা আমরা ফ্লাড, ড্রাউট এবং salinity intuition অ্যাড্রেস করতে পারবো। Though it's a long-term process and it needs to be active involvement with all the sectors and all the people from all the community. Otherwise it is not possible actually. মানে আমরা যদি প্রত্যেকটা কমিউনিটি থেকে এবং প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা কি বলবো হাউসহোল্ড থেকে যদি সবার সহযোগিতা না পাই তাহলে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এই সব জায়গাগুলোতে ডেভেলপ করা পসিবল না। So integrated water resource management builds resilience and adaptation capacity, ensuring water availability under changing climatic conditions. Also, integrated water resource management enables balanced water allocation among domestic, agricultural and industrial uses. আমি আমার previous slide এটার একদম fully বর্ণনা করে এসেছি। Another thing is integrated water resource management promotes pollution control, wastewater management and environment flow maintenance. আমি যদি এখানে শুধু দুইটা কম্পোনেন্ট নিয়ে কথা বলি, pollution control and wastewater management, আমরা যদি আমাদের আরবান এরিয়ার কথা চিন্তা করি, ঢাকা সিটি, তো এইখানে আমি আবার সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কথা যদি চিন্তা করি, আমরা যদি প্রপারলি মেইনটেইন করি, আমরা যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং WTP আছে, এটা যদি প্রপারলি মেইনটেইন করা হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেকটাই হচ্ছে পলিউশন থেকে কন্ট্রোলে চলে আসে। কারণ হচ্ছে আমরা যদি রিফাইন করে ওই ওয়াটারটাকেই আবার ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশে পলিউশন হওয়ার কোনো স্কোপ নাই এবং আমাদের তখন হচ্ছে ওয়াটারটাও ওয়েস্ট হচ্ছে না। আর ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা যদি লাইক ডোমেস্টিক ওয়াটার, যেটা মানে আমরা হাউস হোল্ডে যে পানিটা ইউজ করি এবং এটা সরাসরি হচ্ছে আমাদের সুয়ারেজ লাইন গুলাতে চলে যাচ্ছে, এই পানিগুলো যদি আমরা লাইক ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে পারি, মানে আমরা হচ্ছে ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করতে পারি যে পরবর্তীতে আমরা এইটা আবার হচ্ছে ডোমেস্টিক ইউজের জন্য ইউজ করব, তাহলে কিন্তু এটা অনেক বেশি সাস্টেইনেবল হয়ে যায়। Another thing is integrated water resource management provides a framework for regional cooperation, negotiation and joint management of shared basins like Ganges, Brahmaputra, Meghna, that I said earlier that আমরা যদি হচ্ছে
রিজিওনাল লেভেল বা কান্ট্রি লেভেলে কোঅর্ডিনেশনটা করতে পারি, কোঅপারেশনটা করতে পারি এবং নেগোসিয়েশনটা প্রপার ওয়েতে করতে পারি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে শেয়ার যে বেসিনস গুলো আছে এগুলা থাকলে আমাদের আসলে ওয়াটার সোর্স অনেকটাই সবার জন্য সুইটেবল হয় বা ফিজিবল হয়ে যায় এবং সবাই যখন প্রয়োজন তখনই পানি হাতে নাগালে পাইতে পারে। কিন্তু এটা একটা কমপ্লিকেটেড ইস্যু যেটা সলভ হইতে অনেক বেশি সময় লাগছে এবং এটা সলভ আদৌ কোনোদিন হবে কিনা এটাও একটা কোশ্চেন। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। Another thing is strengthens bottom-up decision making and gender inclusive management that I said earlier, that when you are thinking about this type of things like integrated water resource management, then you can think in a broader aspect, not only for men or male people. We can think like female will be the lead, women will be the lead, as well as those people who are disable, this type of people will be the lead. Then I think then strengthen like this type of things, integrated water resource management will be sustainable. It also helps secure water for people, production and nature, ensuring long-term resilience and prosperity. তো এটা কি করে, মানে আমাদের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যদি প্রপারলি ইউজ হয় তাহলে এটা হচ্ছে মানুষের জন্য পানি সিকিউর করে, প্রোডাকশন এন্ড নেচারের জন্য এটা আসলে সাস্টেইনেবল হয় এবং লং টার্ম রেজিলিয়েন্স এন্ড প্রসপারিটি। তো আমি আবারও একটু কোশ্চেন অ্যান্সারিং সেশনে যাইতে চাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমি আরো একবার কোশ্চেন অ্যান্সারিং সেশনে যেতে চাই এবং পরবর্তীতে আমি শুধু হচ্ছে আমাদের কোর্স আউটলাইনটা দেখাবো, আমাদের কোর্স স্ট্রাকচারে কি কি আছে এবং প্ল্যান সিলেবাসটা কি সেটা আমি দেখায় শেষ করে দিব আর কি। কারো কোনো কোশ্চেন বা কোনো শেয়ারিং? ইয়েস কাপি ভাই প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, আপনারা হচ্ছে অনেক জায়গাতে কাজ করছেন, রেইন ওয়াটার হারভেস্টিংটা বলছেন। তো রেইন ওয়াটার হারভেস্টিং এর সাথে আমার ডিপার্টমেন্টে যে স্যার পড়াতেন চৌধুরী, প্রফেসর চৌধুরী সরওয়াজান স্যার, উনি একটা মেথোডোলজি নিয়ে আসছিলেন যেটা শুরু হয়েছে রাজশাহীর গোদাগাড়ি দিয়ে, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ। এটা এমএআর টেকনোলজি, রাইট? টেকনোলজি এটা পড়া হয়েছে কিনা ওই বেলতে? নো, রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য এমএআর টেকনোলজিটা ওই জোনটাতে, মানে আমরা যে জোনটাতে কাজ করি সেই জোনটাতে অ্যাপ্লিকেবল না। বেসিক্যালি এমএআর টেকনোলজিটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল ফর ড্রাউট প্রন এরিয়াস। মানে হচ্ছে আপনি যখন হচ্ছে রাজশাহী, রংপুর, নওগাঁ এই জোনটাতে কাজ করবেন তখন এমএআর টেকনোলজিটা সাস্টেইনেবল হবে এবং অ্যাপ্লিকেবল হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, থ্যাংক ইউ। আরো কেউ, কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে আবার স্ক্রিন শেয়ারিং এ চলে যেতে পারি। Is it visible now? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে, সো আমাদের কোর্স স্ট্রাকচারটাতে যেভাবে রাখা হয়েছে, বেসিক্যালি আমরা প্ল্যান করেছি আমাদের এইটা 20 ডেইস এর একটা কোর্স হবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডে থাকবে এক একটা টপিকের জন্য। তো আমরা এখানে প্রথমে যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আমরা যে টপিকগুলো কভার করব, কনসেপ্ট অফ integrated water resource management, then what will be the functions of integrated water resource management, then pillars, principles, etc.
দেন সেকেন্ড ডেতে রাখা হয়েছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট। এখানে আমরা যে টপিকগুলো কভার করব, হাইড্রোলজিক্যাল সাইকেল, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, সাস্টেইনেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড স্কেলেবল এগ্রিকালচারাল ওয়াটার ম্যানেজমেন্ট। দেন থার্ড ডে আমরা কভার করব ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সো যে টপিকগুলো থাকবে, ব্লেন্ডিং ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যাপ্রোচেস, climate change, water and sustainable development, diverse and impacts on water use sectors. Then day 4 এ আমরা যেটা রেখেছি ওয়াটার পলিউশন ম্যানেজমেন্ট। এখানে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, ওয়াটার পলিউশন এন্ড ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড মনিটরিং গাইড, আনসিন থ্রেটস এন্ড আননোন কস্ট, স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। সো দেন আমরা যে টপিকটা রেখেছি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট। এখানে আমরা কি টপিকগুলো কভার করব, যে টপিকগুলো আমরা কভার করব টপিকগুলো আমরা পরে সিলেক্ট করব, আন্ডার রিভিউ রেখেছি আর কি। দেন টেকনোলজিক্যাল সলিউশন, রিজিয়ন বেসড। আপনারা আমার প্রিভিয়াস স্লাইডে রিজিয়ন বেসড কিছু জিনিস দেখেছেন। তো এখানে আসলে কোন রিজিয়নের জন্য আমার কি ধরনের টেকনোলজিক্যাল সলিউশন আসলে দরকার ওয়াটার সোর্সের জন্য, তো সেই জিনিসগুলো আমরা ডিসকাস করব। কিন্তু এখানে আমি আসলে সবগুলো একটা সিলেবাসে দেখিয়েছি, কিন্তু এটা আসলে একটা ডেতে কভার করা সম্ভব না। রেইন ওয়াটার হারভেস্টিং, ponds and filter, river water treatment plant, nano filter, reverse osmosis, etc. Any other technologies that we can implement in our working area as well as in our country context. So I think it will take 2 days. The nature-based solution in water resource management. Here we can discuss type of nature-based solution for water management, nature-based solution and climate change, implementing and scaling up nature-based solutions. Another key target is groundwater resources management, and here we can cover the topic why an IWRM approach to groundwater management and legislation and regulation, allocation and licensing. This type of topic will be covered. Then our target area will be human right based approach to integrated water resource management, which is really very, very important, that I have already discussed earlier. The topic will be covered integrated water resource management and human rights based approach, HRBA and good governance, water rights regimes and their implication for water allocation. And another topic is gender, and key target is gender and integrated water resource management. Here we will cover gender and integrated water resource management and the linkages, how aligned gender into the integrated water resource management. Then the why and the how, why gender matters in integrated water resource management. Then আমরা আরো একটা টপিক রেখেছি যেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড ভার্সেস প্রোডাকশন ক্যালকুলেশন। এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল লেকচার হবে, সাথে কিছু ডেমোগ্রাফিক জিনিস থাকবে। সো এখানে কি কি টপিক কভার করব এটা আন্ডার রিভিউ আছে, এটা পরবর্তীতে আপনাদের সাথে কোর্স আউটলাইন শেয়ার করা হবে। এবং ওয়াটার অডিট সেম, আমরা টপিকগুলো আন্ডার রিভিউ রেখেছি, কি কি টপিক এখানে অ্যাড হবে আমরা পরবর্তীতে মডিউলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। দেন ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানিং, এখানে আমরা যে টপিকগুলো কভার করব, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস, হাউ টু ইমপ্লিমেন্ট ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকশন প্ল্যানিং ফ্রেমওয়ার্ক, prioritization, cost estimation and resource mobilization. Another key target is water safety planning. I think this is the last target and topic. So we can cover water safety planning, an overview and guide to success, strengthening water safety planning, supporting program, and reviewing and updating the water safety planning. তো আমার এন্ড থেকে আসলে এইটুকুই ছিল।
আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা এক এক করে কোশ্চেন করতে থাকেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাকিব ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া কোর্স আউটলাইনটা দেখলাম, আমার মনে হয় এত রিসোর্সফুল কোর্স আউটলাইন খুব কমই এসেছে। বেশ ভালো লাগলো আর কি, আপনি পলিসি থেকে শুরু করে ওইদিকে ক্যালকুলেশন সবকিছুই আপনার কাভারে এসেছে। এবং আমি যেই পরিমাণ পার্সেন্ট এখানে দেখছি, আমরা যদি একসাথে কোর্সটা কমপ্লিট করি, আমরা যদি একসাথে চলি, তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে। মানে ভার্সাটাইল জায়গা থেকে এসেছে। আমার একটা ছোট প্রশ্ন ছিল। রাকিব ভাই প্লিজ। হ্যাঁ জি, আমার একটা প্রশ্ন ছিল যে এরকম যে আপনার যেই টেকনিক্যাল যেটা আপনি বলেছেন টপিকস কিছু টেকনোলজি দেখাবেন আর কি, ওইটা 2 দিনের মতো কভার করতে হবে। এক্স্যাক্টলি। ওইটা আসলে আমাদের মানে টার্গেটটা কি অ্যাকচুয়ালি? আরো ডিজাইন যদি আমি করতে চাই, তো মানে অনেক জিনিস নাকি এটার অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আমাকে বলা হবে? আমি ওই জিনিসটা একটু বুঝাতে না, এইটা বেসিক্যালি ডিজাইন সম্পর্কে বোঝানো হবে না, মানে ডিজাইন সম্পর্কে আমরা আউটলাইন করিও নাই, এটা আসলে ইমপ্লিকেশনে নিয়েই আসলে আউটলাইনটা তৈরি করা হয়েছে আর কি। মানে স্পেসিফিক কোন এরিয়ার জন্য আমাদের কোন টেকনোলজিটা দরকার, এইখান থেকে হয়তো আমরা কিছুটা টেকনোলজি সম্পর্কে আইডিয়া পাবো যে এই টেকনোলজিটা আমরা কিভাবে ইউজ করতেছি ওই জোনটাতে। এক্স্যাক্টলি, আমি এইরকম একটা আইডিয়া করেছিলাম, এটা একটা জানার ছিল। আর ভাই আরেকটা ব্যাপার, আমি এই যে সার্টিফিকেশনের ব্যাপারটা না আমি একটু বুঝি নাই। আপনারা বাইরের একটা ভার্সিটির অ্যাক্রেডিটেশন আছে, মানে এটা কিভাবে কাজ করে আমাকে যদি বুঝায় বলেন। আমি এই কোশ্চেনের অ্যান্সারটার জন্য সাইদুর ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সাইদুর ভাই প্লিজ টেক দ্য লিড। সাইদুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি প্লিজ। আচ্ছা, আমাদের রাকিব ভাই একটা কোশ্চেন করেছিলেন, আপনি বোধহয় বাইরে ছিলেন নাকি, মানে রিজয়েন। সরি। আচ্ছা রাকিব ভাই, আপনার কোশ্চেনটা যদি আরেকবার হ্যাঁ করতেন প্লিজ। জি জি, প্রশ্নটা হলো আমাদের এই কোর্সটা বাইরে একটা ইউনিভার্সিটি এটাকে অ্যাকনলেজ করবে বা সার্টিফাই করবে, এটা মানে এই এই কি বলে এটা, এই ম্যানেজমেন্টটা কিভাবে হলো বা আমি একটু বুঝতে পারছিলাম। আচ্ছা, আমাদের ইনস্টিটিউট আপনার ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার সঙ্গে এমইউ কোর্সে রিসেন্ট। আমরা আপনি চাইলে তাদের সার্টিফিকেটও আমরা ইস্যু করতে পারবো। ইভেন আমাদের অন্য কোর্সগুলো আপনার সিপিটি গ্রুপ ইউকে থেকে এগ্রিগেশন করা আছে। তো আমরা এই সার্টিফিকেট আমরা নিজেরা ইস্যু করি। আমরা যে সার্টিফিকেটগুলো ইস্যু করব, এগুলো সম্পূর্ণ আপনার পোর্টাল ভেরিফাইড। আপনাদের সব রেকর্ড আমাদের ইন্ডিয়া থাকবে, বা ইউনিভার্সিটি থেকে যেটা ইস্যু করবে আপনাদের রেকর্ড ইউনিভার্সিটি ইন্ডিয়া থাকবে, যে কেউ যে কোনো জায়গা থেকে ভেরিফাই করতে পারবে। জি ভাই, আন্ডারস্টুড। থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোনো শেয়ারিং থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। ভাইয়া ওইটা শেয়ারিং করি আর কি, প্রশ্ন না। জি রাকিব ভাই। আমরা আপনার ব্যাকগ্রাউন্ড তো এটার সাথে অ্যালাইন হয় আর কি। রেইন ওয়াটার হারভেস্টিং আমরা রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে অনেকভাবে চেষ্টা করেছি। তো ক্যাচমেন্টের একটা অভাব আছে এখানে। আমি জাস্ট এই লাইনটাই আপনাকে বলতে চাইতেছিলাম, ক্যাচমেন্ট এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। সো রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে যেটা হয়, আমাদের শেল্টার গুলো খুবই লিমিটেড এরিয়া নিয়ে, এবং হচ্ছে ওইখানে ক্যাচমেন্ট এরিয়া তৈরি করাটাই একটা চ্যালেঞ্জ। সো রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে রেইন ওয়াটার হারভেস্টিং টেকনোলজিটাও একটা চ্যালেঞ্জ আই থিংক। জি, এবং আমরা জানি আপনি এখানে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে কি পরিমাণ মানে রেইনফল এই এলাকাটাতে হয়, শুধুমাত্র টেকনাফে ইউজ। এবং আমাদের এটা আসলে ওয়াশ সেক্টর থেকে জুলিয়ান এখন আছে, ও দেখতেছে কোঅর্ডিনেটর হিসেবে, ও বারবারই এই জায়গাটা মানে বলে আমাদেরকে যে এটা আসলে কিছু করতে পারলাম না। স্মল স্কেলে আমরা হয়তো কিছু করছি, কিন্তু মানে লার্জ স্কেলে আসলে কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, ড্যামের যে পানিটা ধরে রাখছে
টেকনাফ তো ওই পানি দিয়েই চলতেছে, টেকনাফের ক্যাম্পগুলো 26-27 গুলো টোটালি ওই পানিটা দিয়ে আসতেছে। বাট উখিয়াতেও এইটাকে যে আমরা একটু কন্ট্রিবিউশন নিব, এটা হচ্ছে না। তারপর ব্র্যাক সহ আরো অনেক কিছু, অনেকগুলো অর্গানাইজেশন যেটা চেষ্টা করেছে যে T95 এর যেগুলো অক্সফার্ম ইনস্টল করেছিল, ওই T95 এর উপরেই একটা ক্যাচমেন্ট কোন রকমে 700 স্কোয়ার ফিটের মতো হয়, ওরকম একটা করে কিছু কালেক্ট করছে। হ্যাঁ ঠিক আছে, খুবই অ্যামাউন্টে কম, ক্যাচমেন্ট যেহেতু কম, তারপরেও ওইটা একটু কন্ট্রিবিউট করতেছে। বাট আলটিমেটলি আবার একটা সমস্যা হয়ে যায় ওই ক্ষেত্রে, আমরা দেখেছি ফ্রিকোয়েন্টলি যখন কোয়ালিটি চেক করি, ওই কোয়ালিটিটা ভালো আসে না ফর ওই আমি গ্রাউন্ড ওয়াটারের সাথে উপরের পানিটা মিশাচ্ছি, যেটা কিনা ধুলাবালি পড়তেছে বারবার, বা বাইরে থেকে অন্য কোনো ফরেন পার্টিকেলসও দেখা যাচ্ছে যে আসতে পারে। ওইটার জন্য আবার ইন্ট্রোডিউস করা হলো যে 10 মিনিটস এর একটা ফ্ল্যাশিং সিস্টেম, যে 10 মিনিটের মতো ফেলে দিবে। 10 মিনিট ফেলে দিলে দেখা যায় যে আলটিমেটলি আবার পানি ওভাবে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমার কাছে কেন যেন মনে হয়, আমি জাস্ট ফিল হয়, আমি জানি না, আমার কাছে কোনো প্রুফ নাই, কিছু নাই, আমার কাছে ফিল হয় উখিয়া টেকনাফে যদি আমরা মানে বৃষ্টি পানিটাকে কোনোভাবে সামহাও ইউটিলাইজ করতে পারতাম, মানে খুবই ভালো হতো আর কি, খুবই ভালো হতো। আমিও আপনার সাথে একমত ভাই, কিন্তু এখানে আসলে ক্যাচমেন্ট এরিয়াটাই একটা বড় ইস্যুস। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানেই শেষ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ কাপি ভাই। একটু পরামর্শ দেওয়া ছিল, সেটা হচ্ছে সিলেবাসটা, পাঠ পরিকল্পনাটা দেখলাম এই কোর্সে। তো সেখানে একটা বিষয় যুক্ত করলে আমার মতে ভালো হয়, সেটা হচ্ছে ওয়াটার রিপোর্টিং। আসলে ফিল্ড থেকে এসে আমি নিজে যেটা, যখন IDR2M এর হয়ে GPH এর প্রজেক্টে কাজ করেছিলাম PMCRP তে, তো ঢাকাটা যেটা খেতে হয়েছে রিপোর্টিং এর ক্ষেত্রে, এক এক সময় এক এক ফরম্যাটে রিপোর্টিং করতে হয়। বিশেষ করে যেই রিপোর্টিং ফরম্যাট গুলো আন্তর্জাতিক ভাবে প্রযোজ্য, বিভিন্ন সংস্থার রিপোর্টিং প্রযোজ্য, সেই রিপোর্টিং এর ফরম্যাট গুলো নিয়ে যদি একটা অংশ রাখা যায় বা একটা টপিক বা একটা কোর্স এই IWM এর সাথে যুক্ত করা যায়, তো ভালো হয় আর কি। ওকে ভাই, আমরা চিন্তা করব। কিন্তু ওয়াটার রিপোর্টিং বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আপনি যদি একটু ইন ডিটেইলসে বলতেন। আচ্ছা, এই ক্ষেত্রে ইন ডিটেইলসে যদি বলি, অনেক ক্ষেত্রে আমার দেখা গেছে যে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনটাও, ইভ্যালুয়েশনের রিপোর্ট, বিশেষ করে লজিক্যাল ফ্রেমওয়ার্কটাও অনেক ক্ষেত্রে আমাকে যুক্ত করতে হয়েছে। আর যদি আমার পার্ট ছিল হাইড্রোজিওলজি, টেকনিক্যাল অংশ, যেহেতু মেজারমেন্ট, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে লজিক্যাল ফ্রেমওয়ার্কটা নিয়েও কাজ করতে হয়েছে। তো সে তখন একটু দেখা যায় আমি লজিক্যাল ফ্রেমওয়ার্কটার কোন বিষয়টা ওখানে তুলে ধরবো। তারপর এরকম হচ্ছে আমার হচ্ছে চ্যালেঞ্জ গুলো আমি যখন টেকনিক্যাল রিপোর্ট দিচ্ছি, সেখানে ওই চ্যালেঞ্জ গুলো আবার যুক্ত করবো কি নাকি আমি শুধু মেজারমেন্টটাই দিয়ে দেবো। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চ্যালেঞ্জ গুলো তারা জানতে চাচ্ছে, আবার কিছু জায়গাতে যখন রিপোর্ট দিয়েছি, বিশেষ করে আমার টিমে যখন রিপোর্ট দিয়েছে তখন টেকনিক্যালটা দিলেই হচ্ছে, কিন্তু আমি যখন একবারে ডিপে নিচ্ছি, সরাসরি একদম কমিউনিটি পর্যায়ে রিপোর্ট দিতে যাচ্ছি, তখন তারা আমাকে বলছে চ্যালেঞ্জ গুলো দিয়ে দাও। তো এই ধরনের বিষয়গুলো আর কি। হ্যাঁ, ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। আমরা আপনার ব্যাপারটা হচ্ছে করতে পারি, তাহলে আপনার ব্যাপারটা আমরা কনসিডারেশনে রাখতে পারি। আমরা দেখি ডিসকাস করে পরবর্তীতে আমাদের মডিউলে অ্যাড করা যায় কিনা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। জি, ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। একটু সাদুল ভাই, আমি একটু নিচ্ছি। জি শিওর, প্লিজ। আমাদের গ্রুপে হচ্ছিল কি একজন কোয়েশ্চেন করেছেন যে হচ্ছে ক্লাস ডেটস, ফিজ, মডিউলস, টাইম প্লিজ। এই বিষয়ে কি আপনি এখন কিন্তু কিছু বলতে চাচ্ছেন, নাকি আপনি গ্রুপেই বলবেন? গ্রুপে বলে অ্যানাউন্স করে দেব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমি ক্লাস শেষ করার আগে হচ্ছে হলো কৌশিক ভাইকে আরো একবার ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এক্সপেক্ট করব হচ্ছে যে বাকি যারা যারা আছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসের বাকি এটা তো আজকে ডেমো ক্লাস ছিল। মডিউল 1 থেকে মডিউল 20 পর্যন্ত আমাদের যে 20টা মডিউলের যে হচ্ছিল কোর্স মূল যে ট্রেনিং প্রোগ্রামটা বা মূল যে কোর্স প্রোগ্রামটা সেটাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবেন, এটা সবার কাছে এক্সপেকটেশন থাকবে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ।